আচ্ছা, তোমরা কি পিপিটি কি দেখতে পাচ্ছ? এটা আমাকে একটু বলো, কেননা আহ, কি দেখতে পাচ্ছ তো কেউ না কেউ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে দেখো, এর আগের দিন আমরা সেল বায়োলজির ক্লাসটা করিয়েছিলাম। আমি প্রথমে সেল বায়োলজিটা শুরু করলাম, যাতে তোমাদের গ্রুপে, যাতে তোমরা হচ্ছে সেল বায়োলজি কমপ্লিট করো। কারণ এখানে সেলের সম্বন্ধে না জানলে মানে পরবর্তী ক্ষেত্রে যেগুলো টার্মগুলি আসবে, কোষ কি যদি না জানো, মাইটোকন্ড্রিয়া কি যদি না জানো, তাহলে কি পড়াতে আমার খুব ডিফিকাল্ট হবে, তাই না? তাহলে আমরা ডিফিকাল্টটাকে ইজি করার জন্য কি হবে, প্রথমে সেল বায়োলজিতে শুরু করি। এখান থেকে কোশ্চেন কভারেজও নাম্বার এখানে তুমি পাবে, নাম্বারও আছে এখানটা করে। আবার এখানটা করে ইম্পর্টেন্ট দরকারও আছে, জানা দরকার আছে। এই জন্য সেল বায়োলজি ক্লাসটা শুরু করেছি। এর আগের দিনের ক্লাসে আমরা সেল বায়োলজির ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ দ্য সেল, খুব ইম্পর্টেন্ট ছিল এখানটা করে। বিভিন্ন রকম তথ্যমূলক জিনিস, যে এই তথ্যমূলক থেকে সব থেকে বেশি ম্যাক্সিমাম কোশ্চেনগুলি আসে। এই তথ্যমূলকগুলো অবশ্যই তোমরা পড়েছো, আশা করি রিপিট করছি না, কারণ এখানে পড়া অলরেডি হয়ে আছে। তো এইগুলি সব পড়ানো মানে সবথেকে নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষের নাম কি, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষের নাম কি, এক নিউক্লিয়াস যুক্ত কোষের নাম কি, প্রাণীদের মধ্যে কি হবে, তারপরে তোমার হচ্ছে সেন্ট্রোজোম বিহীন যে একটা কোষের নাম কি। এইগুলি কিন্তু তোমার এসএল লিস্টে দেখবা, মকে দেখবা, তুমি কিন্তু পাবা কিন্তু সেল থেকে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে তোমার কভারেজ ভিডিও হয়ে যাচ্ছে, এখানে করে তোমার অলরেডি এটা তথ্য পেয়ে যাচ্ছ। এবং প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল জিনিসটা কি, মেসোক্যারিওটিক সেল সম্বন্ধে আমরা জেনেছি। আমরা আমরা এও জেনেছি যে কেমন টাইপের দেখতে হয়, ছবির মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা জানতে পারলাম যে হচ্ছে সেল বায়োলজি, যে সেল বায়োলজির মধ্যে হচ্ছে তোমার হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক মধ্যে পার্থক্যটাও কিন্তু আমরা এর আগের দিনের ক্লাসে জানতে পেরেছি। আজকে আমরা জানবো হচ্ছে পুরো একদম সেল অর্গানেলস এর মধ্যে প্রথম যেটা পার্ট, কোষ প্রাচীর আর কোষ পর্দা, খুব ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরও খুব ইম্পর্টেন্ট, কোষ পর্দাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই কোষ প্রাচীর আর কোষ পর্দাটা আমরা জানবো। আচ্ছা, তাহলে তুমি জানার আগে আগে বলো আমাকে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, আমাকে একটু বলো দেখি শুনি। কে বলবে এর অ্যান্সার কি হবে? সেলুলোজ। আচ্ছা, সেলুলোজ না? আর বাকিরা কি সহমত, সেলুলোজ? সেলুলোজ, হ্যাঁ স্যার, সেলুলোজ। একদম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দাঁড়া 1 মিনিট, হ্যাঁ। এই তোমার ভিডিও করলে অনেক অনেক রকমের সেটমেন্ট করতে হয়, এই জন্য খুব কষ্টদায়ক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার সেট, ঠিক আছে, চলো একদম ওকে। আচ্ছা, তাহলে দেখো, কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? সেলুলোজ। আমরা এরকম এবার পড়বো, কেননা হাতে, এবার আমি একটু বলি, হাতে অনেক বড় সিলেবাস। তুমি জানো, প্রচুর যারা সিলেবাসটা ডাউনলোড করেছো তারা জেনেছো যে প্রচুর বড় সিলেবাস। এই সিলেবাস শেষ করতে গেলে প্রচুর, একটা বছরও মনে হয় কম লেগে যাবে, কিন্তু আমরা কমপ্লিট করবো। কিভাবে কমপ্লিট করবো? এইভাবে কমপ্লিট করবো। কিভাবে? আমরা কিছু কোশ্চেন আমরা ফ্রন্টে রাখবো, সেই সম্বন্ধে, সেই যে কোশ্চেন সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী ক্ষেত্রে আমরা সুন্দর করে আমরা এই যে এরকম ভাবে পড়বো। একদম পড়া এরকম টাইপের হবে, যেটা হচ্ছে কিছু আহ, ছবি থাকবে, সেই ছবিগুলি থেকে দেখবা সেখানে বিশ্লেষণ করা আছে। একবারে কোষ প্রাচীর একদম সম্পূর্ণ কভারেজ হয়ে যাবে। এই যে, এই যে, আর কিছু কিছু কোশ্চেন থাকবে, যে কোশ্চেন গুলো এরকম টাইমে আমরা পড়াশোনা করবো, আবার কোশ্চেন, আবার কিছু আমাদের ছবি সহ কিছু ব্যাখ্যা। ব্যাখ্যা তো একবারে কি পড়া হয়ে যাচ্ছে, কিরকম কোশ্চেন আসতে পারে এরকম টাইপের আমরা পড়বো, এরকম ভাবে পড়বো। আরো কোশ্চেন ঢুকবে। হ্যাঁ, হাতে সময় ছিল না বলে আমি করতে পারলাম না, কিন্তু বাট আমি আরো সময়, আরো টাইম তোমাদের জন্য টাইম দেবো, প্রচুর টাইম দেবো, যাতে তোমরা হচ্ছে একদম কি বলে, কমপ্লিট একটা পিডিএফ পাও, যে পিডিএফ এর মধ্যে তোমার সম্পূর্ণ মানে A to Z কিন্তু কভার হয়ে যাচ্ছে। সেরকম পিপিটি তৈরি করবো আস্তে আস্তে, সময় লাগে এসব করতে, তোমরা জানো। কিন্তু বাট আমি আমি খাটছি, আশা করি তোমরাও খাটো। ঠিক আছে, কেননা আবার কবে আসবে কি আসবে তার কোনো গ্যারান্টি নেই, আসছে বছর আবার হবে নয়। এ, চাপে পড়ে করছে, এর মধ্যে তোমাকে পেতে হবে। ঠিক আছে, পেলে ভালো, না পেলে তোমার আবার কত বছর পরে আসবে, কি হবে কি হবে না, প্রচুর দিন চলে যাবে, কিন্তু কিছুই হবে না, বয়স বেড়ে যাবে। চলো, এর অ্যান্সারটা অবশ্যই ম্যাক্সিমাম জন্যই বললে সেলুলোজ, হ্যাঁ ঠিক। দেখো, কোষ প্রাচীর
এই কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। আমি একটুখানি বলি তারপরে একটুখানি জানাবো, ঠিক আছে? একটু বলি তারপরে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এর কিন্তু প্রাণী কোষে দেখতে পায় না। এবং কোষ প্রাচীরের দেখো এই তিনটে উপাদানই রয়েছে, যেমন চোখের সামনে দেখছো, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং সুবেরিন, এই তিনটে উপাদান দিয়ে তৈরি। তাহলে এখানটা কি বলছে? মেন কম্পোনেন্ট, প্রধান মুখ্য। এখানে মেন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। এছাড়াও কোষ প্রাচীরকে তিনটি ভাগে ভাগ করা হয়, তিনটি স্তরে ভাগ করা হয়। একটা কি মধ্যপর্দা, একটা হচ্ছে মুখ্য পর্দা, একটা হচ্ছে গৌণ প্রাচীর বা গৌণ পর্দা বা প্রাচীর বল যদি বলো। প্রাইমারি, সেকেন্ডারি, একটা মিডল ল্যামেলা হিসেবে ভাগ করা হয়। এবং প্রত্যেকটা প্রাচীর এখানটা করে ইম্পর্টেন্ট এই কারণে হয়ে দাঁড়ায়, প্রত্যেকটা প্রাচীরের ইম্পর্টেন্ট যে উপাদান কম্পোনেন্ট গুলি কি কি। তোমাকে শুধু এই কোশ্চেনটাই যে হবে তা নয়, তোমাকে এরকমও কোশ্চেন দিতে পারে যে সুবেরিন দেখতে পাওয়া যায় কোষ প্রাচীরের কোন প্রাচীরে বা কোন স্তরে। অপশন থাকবে মধ্যপর্দা বা হচ্ছে মিডল ল্যামেলা, তারপরে থাকবে টার্সিয়ারি ওয়াল, তারপরে থাকবে সেকেন্ডারি ওয়াল, ফার্স্ট থাকবে হচ্ছে প্রাইমারি ওয়াল। এরকম টাইপের কোশ্চেন কিছু কিছু কি তুলে দিয়ে তোমাকে কোশ্চেন আকারে দিতে পারে। তাই যখনই পড়বা তখন কি হবে, সম্পূর্ণ ডিটেলস পড়া ভালো। এই জন্য ডিটেলসে রেখেছি পাশাপাশি। চলো, তো এর অ্যান্সার কি? সেলুলোজ। আমি দেখাচ্ছি না, এটা ম্যাক্সিমাম লোকই জানে যে এর অ্যান্সারটা কি হবে। এর নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। যে এবার দেখো কোষ প্রাচীরটা কেমন টাইপের দেখতে হয়। দেখো কোষ প্রাচীর যদি তুমি দেখো এরকম টাইপের দেখতে পাওয়া যায়। যদি তুমি এর যদি আমি আরেকটা মানে যদি আমরা সেকশন যদি করা হয় বা আমরা যদি দেখি যে এর যে বিভিন্ন রকম ধাপগুলি দেখি, ধাপগুলিকে দেখতে পাবো যে দেখো মাঝখানে মধ্য পর্দা দেখতে পাবো। তার মাঝখানের মধ্য পর্দার ঠিক পাশে দেখবো গায়ের সাথে গা লেগে আছে, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। আচ্ছা চলো, দেখো পাশে দেখো প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। তারপরে দেখো তার সাথে দেখো এটা প্রাথমিক প্রাচীর একটু একটুখানি দেখো পরেই দেখো সেকেন্ডারি প্রাচীর। এছাড়াও যেটা আমি বলছিলাম, টার্সিয়ারি প্রাচীরও তুমি দেখতে পাবে, মানে কি প্রগৌণ প্রাচীরও কিন্তু দেখতে পাবে। বিভিন্ন রকমের ব্যক্তিবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু তুমি দেখবা যে প্রগৌণ প্রাচীর বা টার্সিয়ারি প্রাচীরও দেখতে পাবে। আচ্ছা দেখো, তাহলে কোষ প্রাচীর কি? যদি তোমাকে প্রশ্ন করা হয় কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর এটাই যে কোষ প্রাচীর হচ্ছে যদি আমি এরকম বলি, কোষ প্রাচীরটাকে এরকম ভাবে উদ্ভিদ কোষে, আশা করি উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষের কোষ পর্দার অবশ্যই বাইরে হয়। কোষ পর্দার বাইরে এক ধরনের স্তর, যে স্তরটি হচ্ছে কোষকে দৃঢ় রাখতে সাহায্য করে, কোষের বাইরে পুরুতা সৃষ্টি করে, ভেদ্য স্থিতিস্থাপক আবরণ সৃষ্টি করতে পারে এবং ভেতরের জিনিসগুলিকে, সেলকে বা কোষকে রক্ষা করতে সাহায্য করে। তাকে সেই যে বাইরের যে প্রাচীরটাকে আমরা বলবো কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর প্রথম তিনি আবিষ্কার করে বিজ্ঞানী রবার্ট হুক। তিনি কোষ আবিষ্কার করে, পরবর্তী তিনি কিন্তু কোষ প্রাচীরও কিন্তু আবিষ্কার করে। 1665 সাল তিনি কোষ আবিষ্কার করে এবং তিনি কোষ প্রাচীরও তিনি একসাথে, কোষ প্রাচীরও তিনি কিন্তু আবিষ্কার করে। এবং দেখো কোষ প্রাচীরের কিছু গঠন দেখো, ভৌত গঠন দেখো, ভৌত গঠনের ভৌত ফিজিক্যাল দেখো, যে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে কি হচ্ছে, প্রথমে দেখো মধ্য পর্দা যাকে বলে মিডল ল্যামেলা, কোথায় থাকে, একদম মধ্যবর্তী স্থানে দেখতে পাওয়া যায়, যেটি পেকটিন, ইম্পর্টেন্ট পেকটিন জাতীয় পদার্থ বা পদার্থ থাকে, যাকে কোষ প্লেট সৃষ্টিতে কিন্তু উপকারিতা, মানে কোষ প্লেট সৃষ্টিতে কিন্তু দায়ী। দেখো, তাহলে দেখো মেন, দেখো পেকটিন থাকে কোথায়, তোমাকে বললাম না কিছু কি থাকবে, সুবেরিন থাকে কোথায়, পেকটিন থাকে কোথায়। তাহলে পেকটিন, এছাড়াও দেখো শুধুমাত্র পেকটিন থাকে তা নয়, এছাড়াও দেখো সুবেরিন থাকে, হ্যাঁ, এছাড়াও দেখো লিগনিন থাকে, এগুলি থাকে মেনলি। কিন্তু এখানটা পেকটিন দেখতে পাবে। এছাড়াও কি দেখবে, তুমি লিগনিন দেখতে পাবে, এখানে আমরা লিখে দিই লিগনিন, লিগনিনও তুমি কিন্তু এখানটায় কিন্তু পাবে। ওকে, তাহলে লিগনিন পেকটিন থাকে মধ্য ল্যামেলায়। বললাম না এইসব পয়েন্টগুলো তুলে তোমাকে এ বি সি ডি আকারে দেবে, তখন তুমি মনে হয় এটা হবে ওটা হবে এটা হবে ওটা হবে, যে তুমি যেটাতে রাখলে সেটা ধরো নেগেটিভ মার্কিং পেয়ে গেলে, ভুলও হলো সঙ্গে নেগেটিভ মার্কিং হলো। তাই একটুখানি ভালো করে পড়াটাই বেশ ভালো হবে, একটু ভালো করে বুঝে বলাটা সব থেকে ইজি হবে। নেক্সট, প্রথমে এরপরে দেখো প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটাই হচ্ছে মুখ্য উপাদান, যেটা তুমি এখনই পড়লে, সেলুলোজ। প্রাথমিক প্রাচীরটায় সেলুলোজ বা হেমিসেলুলোজ দ্বারা গঠিত হয়। বুঝতে পারছো?
এছাড়াও সুবেরিন রয়েছে বা অন্যান্যগুলি রয়েছে। তারপরে দেখো সেকেন্ডারি, যাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর বা হচ্ছে গৌণ প্রাচীর, বাংলা কি গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর কি প্রাথমিক প্রাচীরের ঠিক পরবর্তী ক্ষেত্রে দেখো 5 থেকে 10 মাইক্রোমিটার, মানে বুঝতেই পারছো মাইক্রো, 1 মাইক্রো মানে কত, 10⁻6, তাই তো, 10⁻6। তাহলে হচ্ছে দেখো কত কম, দেখো অনেক মানে অনেকই ক্ষুদ্র, চোখে দেখাই যাবে না যেগুলি। পুরু স্তর থাকে, এ 3টে স্তর বিশিষ্ট থাকে। এবং দেখো এখানটা করে তুমি দেখবা প্লাজমা ডেসমাটা ইম্পর্টেন্ট, আমরা পড়বো প্লাজমা ডেসমাটা জিনিসটা কি। প্লাজমা ডেসমাটা থেকে কিন্তু কোশ্চেন তোমার মকে প্রচুর আছে, পড়বো। নেক্সট, এখানটা কি কি উপাদানগুলি রয়েছে, এখানটা দেখো একই রয়েছে, কিন্তু বাট এখানে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় লিগনিন। লিগনিন থাকে, আমি এখানে লিখে দিই, কেননা লিগনিন, দেখো লিগনিন সবার ক্ষেত্রে দেখা দেখা যায়, কিন্তু এখানটাও দেখো লিগনিন সব থেকে বেশি থাকে। লিগনিন থাকে, সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। এবং দেখো এখানে রাসায়নিক গঠন কি কি হতে পারে, এক হচ্ছে যেটা দেখো কম্পোনেন্ট গুলি, সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন, কিউটিন, পেকটিন বা মোম জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। কিছু মাইক্রোফিল্স থাকে, যা কোষ প্রাচীরের মুখ্য উপাদান হিসেবে মাইক্রোফাইবিলস বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা এখানটায় পরে পরবর্তী ক্ষেত্রে যাব। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ তো? হ্যালো, দেখা যাচ্ছে? খুব ছোট ছোট নাকি? দেখা যাচ্ছে। এটা এটা জুম করে নাও, জুম করে নাও, যদি জুম করে নাও, জুম করে নাও, ঠিক আছে। চলো দেখো এখানটা আসো, কোষ, এখানটা করে দেখো কি লেখা আছে, দেখো একটু দেখে নাও, যে যেগুলি আমি বলছিলাম দেখো সেইগুলি দেখো লেখা আছে। দেখো কোষ প্রাচীর আবিষ্কারক রবার্ট হুক, এবং 3টে স্তর রয়েছে, একটা হচ্ছে মূর্ধ্ব, একটা মুখ্য, প্রাথমিক যাকে বলা হয়, এটা গৌণ। দেখো মূর্ধ্ব ল্যামেনা বা হচ্ছে মূর্ধ্ব পর্দায় কি কি উপাদান থাকে, এখানটা উপাদান থাকে দেখো, যেটা আমি বলছিলাম তোমাকে, পেকটিন থাকে, খুব ইম্পর্টেন্ট, পেকটিন খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে পেকটিন থাকে। এছাড়াও দেখো পেকটিন থাকে, লিগনিন থাকে। আর পেকটিন, এই পেকটিনগুলি কি থাকে, ক্যালসিয়াম মানে আবদ্ধ হওয়ার সময় কম্পাউন্ড আকারে থাকে, কি ক্যালসিয়াম পেকটেড এবং ম্যাগনেসিয়াম পেকটেড, যা কি করে কোষের দৃঢ়তা ও কঠিনতা প্রকৃতি, মানে কঠিন মানে দৃঢ় এবং কঠিনতা সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে মিডল লেভেলের কাজ, মিডল লেভেলের হচ্ছে বৈশিষ্ট্য। নেক্সট, প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর, দেখো যেটা মিডল লেভেলের পরবর্তী স্তর পায়, দেখো 1.0 থেকে 3.0 মাইক্রোমিটারের পর্যন্ত থাকে, প্রায় পাতলা, খুব বেশি মোটা নয়, একটু কিন্তু ভেদ্য হয়। এখানটায় মেন থাকে দেখো, সেলুলোজ তো অবশ্যই থাকে, সেলুলোজ তো মুখ্য উপাদান থাকবেই। এছাড়াও থাকে দেখো হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন থাকে। দেখো এখানে দেখো আসে, এখানে করে দেখো ইম্পর্টেন্ট, দেখো সুবেরিন ইম্পর্টেন্ট, তাহলে সুবেরিন কিন্তু তুমি পেলে কোথায় বলো, মুখ্য প্রাচীরে। তাহলে তোমার যদি কোশ্চেন থাকে সুবেরিন দেখতে পাওয়া যায় কোন প্রাচীরে, মুখ্য, গৌণ, প্রগৌণ, অ্যান্সার কি হবে, সুবেরিন দেখা যায় কিন্তু প্রথমত কিন্তু মুখ্য প্রাচীরে। এছাড়াও এখানটায় কিছু কাইটিন তুমি দেখতে পাবে, কাইটিন দেখো ছত্রাকদের কোষ প্রাচীর কিনে তৈরি, কাইটিন দিয়ে তৈরি, তাহলে কাইটিন দেখতে পাবে। এছাড়াও কিছু কিউটিন থাকবে, মোম জাতীয় গাছগুলি দেখতে পাবে, যেগুলো মোম কিউটিকল থাকে, তাহলে এখানে কিউটিন জাতীয় জিনিস পাওয়া থাকতে পাবে। এছাড়াও দেখো এখানটায় কিছু মাইক্রো মাইক্রো দেখো ফাইবিলস গঠন করে এদের মধ্যে, তাহলে মাইক্রো ফাইবিলস তুমি দেখতে পাবে কোথায়, অ্যান্সার হবে প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর। তাহলে দেখো কোনগুলি পড়তে হচ্ছে সেগুলি দেখো, একটু জাস্ট একটুখানি ভাবো যে এইগুলি কিন্তু পড়তে হবে, একটুখানি ডেপথেরই কোশ্চেন থাকবে। ঠিক আছে, যেহেতু কম্পিটিশন অনেক হাই আছে, আর অনেক বছর করে পরীক্ষা হচ্ছে, কিন্তু আমার মনে হয় একটু মানে ডিফিকাল্ট, মানে অত কঠিনও হবে না, বাট ইজিও হবে না, একটা মডারেট লেভেলে রাখবে। কিছু কিছু কোশ্চেন ইজি মানে কঠিন রাখবে ওটা, কিছু কিছু কোশ্চেন দেখবে একটা উপর উপর হয়ে যাবে, বলবে কি কোষের শক্তিকর কাকে বলা হয়, এরকম কিছু কোশ্চেন থাকবে। তাই একটুখানি ভালোভাবে পড়লেই বেশ বেশ ভালো হবে। আচ্ছা, আচ্ছা দেখো নেক্সট, দেখো গৌণ প্রাচীর, যাকে সেকেন্ডারি ওয়াল বললো, কত দেখো 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু হয়, ভেদ্য হয়, এবং এখানটা কি কি থাকে, সেলুলোজ থাকে,
হেমিসেলুলোজ থাকে আর লিগনিন থাকে। তাহলে তোমাকে আমি বললাম সুবেরিন থাকে কোথায়, এর অ্যান্সার কিন্তু অবশ্যই আমি বারবার বলছি, দেখো ক্লাসের মধ্যে বারবার রিপিট করছি যাতে তোমার বারবার মুখস্থ হয়ে যায়। সুবেরিন থাকে, দেখো এগুলি কোশ্চেনগুলি ফেস করেছো, বাট যদি ফেস না করো এগুলি বিভিন্ন মকসেতে তুমি ফেস করবে এইসব কোশ্চেনগুলি। সুবেরিন দেখতে পাওয়া যায় কোথায়, প্রাথমিক প্রাচীরে। যদি বলা হয় লিগনিন পেকটিন দেখতে পাওয়া যায় কোথায়, তখন বলা মধ্যবর্তায়। যদি বলা হয় যে হচ্ছে লিগনিন হেমিসেলুলোজ সেলুলোজ দেখতে পাওয়া যায়, তখন কিন্তু প্রাথমিক প্রাচীরেই হবে, কারণ এখানে সবকিছুই দেখতে পাওয়া যায়। কাইটিন দেখতে পাওয়া যায় প্রাথমিক প্রাচীরে। ওকে, গৌণ প্রাচীরে এগুলো দেখতে পাওয়া যায় কিন্তু বাট হালকা। নেক্সট, প্রগৌণ খাদক, সরি কি বলছি, প্রগৌণ প্রাচীর। প্রগৌণ প্রাচীর কোনটা দেখো, যেটা টার্সারি ওয়াল, যেটা আমি এখনই বললাম সবার দেখতে পাওয়া যায় না, এটা এক্সট্রা মানে এক্সট্রা হচ্ছে এক্সটেনশন যাকে বলা হয়, এক্সট্রা এক্সটেনশন, যাদের ক্ষেত্রে যারা ঘাত সহনশীল, ট্রেস টলারেট করে, যেমন ব্যক্তিবেজী উদ্ভিদরা। ব্যক্তিবেজী উদ্ভিদরা এরা কিন্তু মানে নিজেদের বাইরে এক ধরনের লেয়ার সৃষ্টি করে সেকেন্ডারি ওয়ালের পর, টারসারি ওয়াল। এগুলি মেনলি কি হয় দেখো, মেনলি দেখো জাইলান জাতীয় শর্করা যা গৌণ প্রাচীরের ভেতরে সঞ্চিত হয়, বিশেষ করে একটা স্তর গঠন করে থাকে। তো এখানে মেনলি কি থাকে দেখো, জাইলান বলে এক ধরনের দেখো শর্করা। এই পয়েন্টটা দেখো ইম্পর্টেন্ট, জাইলান বলে এক ধরনের শর্করা দেখতে পাবে। এছাড়াও দেখো বাকি তো তুমি জানো হচ্ছে হেমিসেলুলোজ, লিগনিন, এগুলি দেখতে পাওয়া যায়, কিন্তু বাট এখানটা দেখো সেলুলোজ এবং মাইক্রোফাইবিলস থাকে না। ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখানটা কি দেখতে পাবে না, সেলুলোজ এবং মাইক্রোফাইবিল তুমি দেখতে পাবে না। আশা করি তাহলে এখান থেকে তাহলে আমি কি শিখলাম, যে হচ্ছে তিনটে স্তর, প্রত্যেকটা স্তরের কি কি কম্পোনেন্ট গুলি কি কি, কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কি কি পড়লে ভালো হয়। আর ছবিটা অত তুমি ছবি দেখে নাও, ঠিক আছে, ছবি এটা দেখো খুব ইজিলি বুঝতে পারবা। এইগুলি ছবিগুলো দেখলে অত বেশি তুমি বুঝতে পারো না, এটা তোমাকে কমপ্লেক্সই মনে হবে। ঠিক আছে, এটা ইজিলি ছবি দেখে দেখে রাখো মুখস্থ করার জন্য। দেখো মধ্য পর্দা, তারপরে প্রাথমিক পর্দা, সেকেন্ডারি পর্দা বা প্রাচীর যাকে বলা হয়। নেক্সট, আচ্ছা কিছু কোশ্চেন দেখো, যদি বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বা গঠনের এককের কি, দেখো আমরা সবসময় দেখো হচ্ছে যদি বলা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক হবে মাইকেলি, দেখো, বা মাইসেলি হচ্ছে বা মাইসেলিয়াম হচ্ছে সব থেকে রাইট অ্যান্সার হবে। যদি একাধিক বলা হয় তাহলে মাইসেলি বলবো। নেক্সট, দেখো এরপরে দেখো কিছু কোশ্চেন দেখো, প্রকৃত উদ্ভিদ কোষের কি দ্বারা গঠিত, দেখো উদ্ভিদরা কি মানে কি দিয়ে তৈরি, দেখো উদ্ভিদরা কি আছে দেখো কোষ প্রাচীর দিয়ে তৈরি। নেক্সট, কোষ ঝিল্লি কি, আমি এটা পড়ানো হবে এখনই। কোষ ঝিল্লি কি হচ্ছে এক ধরনের লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। কোষ ঝিল্লি এক ধরনের লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। নেক্সট, পরের কোশ্চেন দেখো, কোষ ঝিল্লিতে কটা ভাগ মানে কতগুলি ভাগ লিপিড রয়েছে, আমরা আছে কোষ ঝিল্লি আমরা পড়বো, একটু জাস্ট দেখে রাখো, আমরা আসবো কোষ ঝিল্লি প্রায় 50 ভাগের মতন লিপিড থাকে। ওকে, পিএলপি আকারে থাকে, ঠিক আছে। নেক্সট, কোষ প্রাচীরে, আচ্ছা একই প্রশ্ন আছে এখানে চলে এসেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, এখনই পড়লে অ্যান্সার কি হবে, সেলুলোজ। আচ্ছা আমি যদি এখনই প্রশ্ন করি যে বলো দেখি তো, দেখি তো কার কি মনে আছে, সুবেরিন, সুবেরিন দেখা যায় কোন স্তরে, কি হবে অ্যান্সার, প্রাইমারি সেল ওয়ালে। প্রাইমারিতে? প্রাথমিক। হ্যাঁ, সুবেরিন প্রাইমারিতেই তো। ঠিক বলছো তো, প্রাথমিক। প্রাথমিকে তো? হ্যাঁ। বাকিরা, হ্যাঁ, বাকিরা কি বলছে, স্যার কি? মধ্যপর্দা। মূর্ধবর্তা। সুবেরিন তো পড়া জানি। আর বাকি? পেকটিন, মধ্য পর্যায়ে পেকটিন। না সে বলুক, সবাই বলুক, বলুক না। আচ্ছা শতাব্দী বলছে মধ্যবর্তা। শুভদীপ কি বলছো? স্যার মধ্যপর্দায় হবে মনে হচ্ছে। ওই সিলেবাসটা পুরো ইয়ে হয়ে যাবে কিন্তু। মধ্যপর্দা। কে কি বলছে, ভালো সিলেবাস করে কি হবে, কি বলছে, কি বলছো সিলেবাস কি হবে? সিলেবাস চেষ্টা করছি বাবু, অত সোজা তুমি 4 মাস পড়ছো, দাঁড়াও আমি আমার দিক থেকে চেষ্টা করছি। 4 মাসে কি গাছের ফলটা পাওয়া যাবে? আইজাক স্যার নিউ 4 মাসও না, 3 মাস। 3 মাস, হ্যাঁ যে বলছো তার মাইন্ডে মানে হেড নেই, ঠিক আছে।
আমি আমার দিকে চেষ্টা করছি, তো চেষ্টা করে দেখি। আমিও তো চেষ্টা করছি যাতে তোমার সিলেবাসটা শেষ করতে পারি। আর না পারলে নোট দিতে হবে, পিডিএফ দিতে হবে, সেগুলি তোমরা দেখে নিতে হবে। পিডিএফ গুলি ভালো করে পড়ো, পিডিএফ তো আমাদের কাছে আছে। তো পিডিএফটা কমপ্লিট করো, যেগুলি যেখানে অসুবিধা সেটা হচ্ছে আমাকে আবার ডিসকাস করে নেবো, এই যেটা অসুবিধা সেটা সম্বন্ধে একটুখানি আবার একটা ক্লাস হবে, তাই না? কিন্তু আগে থেকে করতে হতো, অনেক দিন থেকে পড়াচ্ছি। হ্যাঁ, তো তোমরা যাই হোক, তোমাদের নোটিফিকেশন ছিল না, তোমাদের হচ্ছে আম, হবে কি হবে না এরকম একটা মনে ছিল। কিন্তু বাট যারা খুবই সিরিয়াস তারা কিন্তু আগে থেকে পড়াশোনা করে করছে। হ্যাঁ, দিয়ে এবার 2 মাসে 2.5 মাসে তুমি পাড়াপাড়ি করলে তো হবে না, আমাকে আহ, এই সিলেবাস শেষ করতে হবে, শেষ করতে হবে। হয় নাকি? তোমার মাথায় হেড নেই তার মানে, হ্যাঁ, দিমাগে বুদ্ধি নেই। তা বুদ্ধি রাখতে হবে তো, নাকি? আমরা তো আর সে গড নয়, মানুষ, তুমি মানুষ আমি মানুষ। চেষ্টা করছি, চেষ্টার তো কমতি রাখলে তো সেটা একটা বিফলতা হবে। চেষ্টা করছি যাতে সিলেবাসটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, না পারলে বাকি টাকা আমরা পিডিএফ দেবো। পিডিএফ গুলি পরীক্ষা 1 মাস আগে পিডিএফ দেওয়া হয়ে যাবে। পিডিএফ গুলি খুব ভালো করে পড়বা। আর পরীক্ষার 1 মাস আগে, পরীক্ষার 1 মাস আগে প্রায় 5 দিন 6 দিন করে ক্লাস নেব চেষ্টা, আমার ইন্টারেস্ট আছে যে 5-6 দিন করে ক্লাস নেব, যাতে কোশ্চেন 2 দিন কোশ্চেন হবে আর 3 দিন থিওরি হবে। চেষ্টা করছি, আর এরকম আছে মনোযোগ, মানে মনোভাব আছে, ঠিক আছে, মনোভাব আছে। কিন্তু ওটা হুটোপাটা করলে হবে না, আর বোকা বোকা প্রশ্ন করলে হবে না। এখন ক্লাসটা করো দেখি, কোশ্চেন অ্যান্সার বলো। কে বললে অ্যান্সার বলো, কোশ্চেন অ্যান্সার কি হবে বলো, বলো এনামুল, বলো এর অ্যান্সার কি হবে? শুভদীপ বলো। সুবেরিন দেখা যায় কোন স্তরে? আমি এইমাত্র পড়ালাম, বলো অ্যান্সার কি হবে? স্যার মধ্যপর্দা। মূর্ধপদ্মা? ওটা হুম। হয়েছিল না হয়নি? থার্ড ইয়ে বললো না হচ্ছে, এর অ্যান্সারটা জানি কি? সঞ্চিতা, সঞ্চিতা বলো, তাই না? বলো, তুমি কি বললে সঞ্চিতা? তুমি বললে অ্যান্সার নাকি? না, কে বললে? শতাব্দী? আমি বললাম স্যার প্রাইমারি কোষ প্রাচীর। হ্যাঁ, প্রাইমারি সুবেরিন তোমাকে এইমাত্র বললাম। সুবেরিন দেখতে পাওয়া যায় হচ্ছে প্রাইমারি ওয়ালে। এর অ্যান্সার কি? প্রাইমারি ওয়ালে। ঠিক, প্রাইমারি ওয়াল ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ঠিক আছে। আচ্ছা, পেকটিন দেখতে পাওয়া যায় কোথায়? কোন হচ্ছে কোষ প্রাচীরের কোন স্তরে? এর অ্যান্সার কি হবে? মধ্যপর্দা। হ্যাঁ, মধ্যপর্দা। কোথায় সেলুলোজ দেখতে পাওয়া যায় না? কোষ প্রাচীরে সেলুলোজ দেখতে পাওয়া যায় না, ভাবতে পারছো? গৌণ কোষ প্রাচীরে। না, হলো না। হ্যাঁ, গৌণতে তো দেখা যায় না, না সরি, কোথায়? প্রগৌণতে দেখা যায় না, প্রগৌণ কোষ প্রগৌণতে মানে প্রাচীর। এক্সট্রা যেটা হচ্ছে, মানে সেলুলোজ প্রয়োজন নেই, প্রগৌণতেই দেখা যায়। প্রগৌণতে তুমি দেখতে পাবে না। ঠিক, হ্যাঁ। প্রগৌণতে তুমি দেখতে পাবে না। প্রগৌণতে থাকবে তোমার জাইলান নামক এক ধরনের শর্করা থাকবে। জাইলান নামক এক ধরনের শর্করা থাকবে, ঠিক আছে, প্রগৌণতে। তাহলে দেখো, তাহলে কোষ প্রাচীর সম্বন্ধে আশা করি জানতে পারলে। এবং এর মধ্যে থেকে কিছু কোশ্চেন থাকবে, খুব যে কঠিন আসবে না। তোমাকে বলবে না যে কোষ প্রাচীরের কত লেন্থ এবং ব্রেথ, তোমাকে বলবে না যে কোষ প্রাচীরের কত মাইক্রোমিটারে তোমাকে বের করে দিতে হবে, তোমাকে বলবে না যে কোষ প্রাচীরের হচ্ছে আণুবীক্ষণিক, হ্যাঁ, মডেলটাকে সম্বন্ধে একটু বিশ্লেষণ করে দিতে হবে না। এরকম টাইপের কোশ্চেন থাকবে, ঠিক আছে, আশা করি ক্র্যাক করতে পারবে। নেক্সট। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন কি হবে বলছি, যে উদ্ভিদ, দেখো কি কোশ্চেন, দেখো কোশ্চেনটা বলো। উদ্ভিদের কোষ প্রাচীরে সাইটোপ্লাজমীয় তন্তু যা প্রোটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করে সেটিকে কি বলা হয়? ডেসমোজোম, প্লাজমাডেসমাটা, মাইক্রোটিবিউলস এখনই বললাম। প্লাজমোডেসমাটা। প্লাজমাডেসমাটা। বাকিদের কি প্রশ্নের আনসার মনে হচ্ছে? প্লাজমোডেসমাটা। প্লাজমাডেসমাটা খুব ইম্পর্টেন্ট। এই একটাই কথা তোমাদের এসএলএসটি মকে দেখবা
পাবে, বিভিন্ন রকমের মক সেট দেখতে পাবে। আমি মক সেট করাবো, ঠিক আছে? করানো শুরু করবো। তো দেখবা এই কোশ্চেনটা দেখবে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ইউটিউবে দেখেছিলে যে মক সেট গুলো নিয়ে এসেছিলাম, তখন দেখবা এরকম কোশ্চেন দেখো আমি অনেক কটা সেটে আমি দেখেছি। একটা কোশ্চেন বারবার সেটে দেখছি, প্লাজমা ডেসপাটাতে বারবার সেটে, মানে একটা কোশ্চেন অনেক কটা সেটে দেখছিলাম। তাহলে এই প্লাজমা ডেসমাটা খুব ইম্পর্টেন্ট। এই প্লাজমা ডেসমাটা কি করে, উদ্ভিদের কোষ প্রাচীরের ভেতরে যে একটা সূক্ষ্ম ছিদ্রের মতন সৃষ্টি করে, যেখানটা করে একটা কোষ প্রাচীরের একটা সেল সাইটোপ্লাজম, অপর কোষ প্রাচীরের তার ভেতরে যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে এদের মধ্যে একটা কানেকশন তৈরি করে, মানে মানে সেতু ব্রিজ তৈরি করে। আর এই ব্রিজের কাজ কি? ব্রিজের কাজ হচ্ছে এটাই যে এরা কি করে, যে এক্সট্রা যে নিউট্রিশন, যে পুষ্টিটা কি হয় পুষ্টিটাকে এক কোষ থেকে অপর কোষে কি হচ্ছে সঞ্চালন করে, ঠিক আছে? এর হচ্ছে মেন কাজ। এবং সংযোগ স্থাপনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্লাজমা ডেসমাটা, ঠিক আছে? আর আম, এবং এছাড়াও অন্যান্য কাজ, যেমন দৃঢ়তা বৃদ্ধি করা, যে দেখো যেমন ধরো 5টা বাস একসাথে যদি আমি পাশাপাশি রাখি, অত বেশি শক্ত হবে না। যখন দেখবা মাঝখান দিকে সুতো পেঁচিয়ে 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 যদি ভালো করে বাঁধা হয় না, তখন বলো শক্ত হবে। তাহলে কি হবে, এই প্লাজমা ডেসমাটাও তাই কাজ করে, যে তোমার হচ্ছে শক্ততা, দৃঢ়তা, এই যে এইগুলিকে বৃদ্ধি করতে সাহায্য করে প্লাজমা ডেসমাটা। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে প্লাজমা ডেসমাটা। নেক্সট, তো চলো প্লাজমা ডেসমাটা জিনিসটা কি এটা একটু জেনে রাখি আমরা। প্লাজমা ডেসমাটা, যাকে প্লাজমা ঝিল্লি বলা হয়, হ্যাঁ, দেখো অনেকেই অনেক সময় কনফিউজ হয়ে যাবা, কোষ ঝিল্লি প্লাজমা ঝিল্লির মধ্যে পার্থক্য কি। কোষ ঝিল্লি, যাকে সেল হচ্ছে তোমাকে হচ্ছে সেল প্লাজমকে বলা হয়, ঠিক আছে? যেটা আমরা কোষ পর্দাকে আমরা বলবো, ওকে? বা সেল যে তোমার হচ্ছে তোমার হচ্ছে যে কোষ পর্দা, যেটা হচ্ছে সিঙ্গার নিকোলসন তরল ফ্লুইড মোজাইক মডেল তৈরি করেছে, সেটাকে আমরা পড়বো। কিন্তু যখনই বলবো যে প্লাজমা ঝিল্লি, তখনই কি হবে অ্যান্সার প্লাজমা ডেসমাটা। বাংলা ইংলিশ একটুখানি মানে একটুখানি অসুবিধা হয়। দেখো প্লাজমা ঝিল্লির বাংলা নাম হচ্ছে প্লাজমা ঝিল্লির হচ্ছে ইংলিশ নাম হচ্ছে প্লাজমা ডেসমাটা, ওকে? নেক্সট, এবং দেখো প্লাজমা ডেসমাটা হচ্ছে জিনিসটা কি, এটাতে দেখে নাও। প্লাজমা ডেসমাটা এক ধরনের কোষ পর্দার মধ্যে এক ধরনের কোষ পর্দা বলা হয়। এটি সমস্ত কোষে পাওয়া যায়, যা কোষের ভেতরের অংশকে বাইরের অংশ থেকে আলাদা করে। এবং উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া কোষে প্লাজমা ঝিল্লির সাথে একটি কোষ প্রাচীর সংযুক্ত থাকে। যেটা আমি এখনই বললাম, যে যে গল্পগুলি আমি বললাম, যে কথাগুলি বললাম, সেই কথাগুলি হচ্ছে প্লাজমা ডেসমাটার যে বেস্ট হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? দেখো এখানে করে তুমি ছবি দেখলে তুমি বুঝতে পারবে। দেখো একটা দেখো সেল আছে, দেখো দুটো সেল, দেখো মাঝখানে দেখো সেল ওয়াল আছে, আর তার নিচে দেখো সেল দেখো হচ্ছে দেখো এখানে দেখো সাইটোপ্লাজম রয়েছে, আর দেখো এখানে দেখো ভ্যাকুওলস রয়েছে, দেখো ভ্যাকুওলস রয়েছে। কিন্তু দেখো এদের মধ্যে দেখো এই সেল ওয়ালের মধ্যে দেখো একটা দেখো ছিদ্র সৃষ্টি হচ্ছে। এই ছিদ্রটা কিন্তু দেখো, এটাকে আমরা এই ছিদ্রের মধ্যে দেখো, দেখো এখানে দেখো সবুজ রঙের দেখো গ্রিন কালার দেখো দেওয়া আছে, এটা হচ্ছে প্লাজমা ডেসমাটা। এদের মধ্যে কি সংযোগ স্থাপন করছে। তাহলে এই জন্য এরা দেখো এরা সংযোগ স্থাপন দেখো সিম প্লাস্টিক পাথওয়ে সৃষ্টি করে, ঠিক আছে? সিম প্লাস্টিক পাথওয়ে সৃষ্টি করে, মানে ব্যাপারটা কি, এই যে সিম প্লাস্টিক অ্যাপোপ্লা, এগুলির কাজ কি, মানে এর মধ্যে যে আয়ন বিনিময় করা, মেন কাজ হচ্ছে আয়ন বিনিময় করা, নিউট্রিশন ভ্যালুকে এক জায়গা থেকে অপর কোষে কি হচ্ছে প্রদান করা, ঠিক আছে? ট্রান্সফার করা, এটা হচ্ছে মেন কাজ। তাহলে প্লাজমা ডেসমাটা কেমন ভাবে দেখতে হয়, দেখতে পেলে। আচ্ছা, প্লাজমা ডেসমাটা কি কি কম্পোনেন্ট থাকে দেখে নাও। একটা হচ্ছে ফসফোলিপিড, খুব মানে প্রচুর পরিমাণে ফসফোলিপিড থাকে। একটা মেন হচ্ছে ফসফোলিপিড, যা PO4 বলা হয়। এবং দেখো কিছু পেরিফেরাল প্রোটিন দেখতে পাবে, কিছু দেখো কোলেস্টেরল তুমি দেখতে পাবে এখানটা করে, কার্বোহাইড্রেট রয়েছে, আর কিছু দেখো ইন্টেগ্রাল দেখো প্রোটিন রয়েছে। দেখো ইন্টেগ্রাল কিছু প্রোটিন রয়েছে, যেগুলি কি প্লাজমা ঝিল্লির মেন মুখ্য উপাদান। নেক্সট, দেখো প্লাজমা ঝিল্লি, দেখো এই যে ফসফোলিপিড যেটা আমরা বলছিলাম, এই ফসফোলিপিড বিভিন্ন রকমের হচ্ছে, এরা কি করে মানে বিভিন্ন দেখো প্রোটিনকে দেখো বাইন্ড করে কে ফসফোলিপিড। এই ফসফোলিপিড গুলি বিভিন্ন রকম প্রোটিনকে বাইন্ড করতে, আবদ্ধ করতে একটা মুখ্য ভূমিকা পালন করে। দ্বিতীয়ত দেখো এখানটা বিভিন্ন রকমের দেখো হচ্ছে কম্পোনেন্ট সৃষ্টি করে, যেটা ওর কাঠামোকে তৈরি করতে সাহায্য করে। কি কি কম্পোনেন্ট দেখো, একটা দেখো যার নাম দেখো দেখো হচ্ছে ফসফ্যাটি ডাইল্যাথানোলামাইন। তারপরে দেখো ফসফ্যাটি
ডিলকোলিন, তারপরে দেখো ফিঙ্গোমাইলিন, নামগুলি একটু ডিফিকাল্ট কিন্তু পড়ে রাখবা, ঠিক আছে। দেখো ডিলসারিন, পিএস বলা হয়। এগুলি কি হয়, এগুলি হচ্ছে প্লাজমা ঝিল্লির মধ্যে থাকে, যা কি কাঠামোকে তৈরি করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই একটু দেখবে। নেক্সট, এবং দেখো এখানটা করে দেখো ফসফোলিপিডগুলি কি আছে, দেখো সংযোগ স্থাপন করে, একটা কথা বারবার, অণুগুলি বা হচ্ছে আয়নগুলিকে বিনিময় করা, এগুলি দেখো এখানটা করে কথা দেওয়া আছে। দেখো নেক্সট, চলো আমরা এখান থেকে একটু দেখে নেব যে এই প্লাজমাডেসমাটা জিনিসটা কি। দেখো দেখো কি লেখা, দেখো উদ্ভিদ কোষের কোষ প্রাচীর অসংখ্য ছিদ্র বিশিষ্ট হতে পারে। এর পার্শ্ববর্তী কোষগুলির মধ্যে সাইটোপ্লাজমের সংযোগ, মানে এরা কি করে, নিউক্লিয়াসে সংযোগ স্থাপন করে না, এরা সাইটোপ্লাজমের সাথে সংযোগ স্থাপন করে। এর মেন কাজ হচ্ছে এটা, যাকে আমরা সাইটোপ্লাজমিক ব্রিজ বলবো। কি বলবো? সাইটোপ্লাজমিক ব্রিজ। এবং এখানটা করে দেখবা ইম্পর্টেন্ট পয়েন্ট, কি পয়েন্ট, যে দেখবা এই যে প্লাজমাডেসমাটা গুলি না, অসংখ্য দেখবা নলাকার কিছু অংশ বিশেষ নিয়ে তৈরি। এই নলাকার অংশ বিশেষকে আমরা ডেসমোটিবিউল বলবো। খুব ইম্পর্টেন্ট, ডেসমোটিবিউল দেখতে পাওয়া যায় কোথায়, তোমাকে ডেসমোজম দেবে, কারণ নাম থেকে ম্যাচিং হয়ে গেছে, অনেকে ডেসমোজম ঠিক মেরে দিয়ে আসবে। প্লাজমাডেসমাটা, তার নিচেই অপশন থাকবে প্লাজমাডেসমাটা, তারপরে অপশন থাকবে অন্যান্য অপশন। হ্যাঁ, তার ডেসমোজম হচ্ছে এর ইউনিট, একক, ঠিক আছে। প্লাজমাডেসমাটা অসংখ্য শাখাম্বিত কিছু সরু সরু নলাকার দেখতে পাবে, সেই নলাকার গুলিকে আমরা বলবো ডেসমোটিবিউল। ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং দেখো ডেসমোটিবিউলগুলি দেখো পার্শ্ববর্তী কোষগুলির এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সংযুক্ত স্থাপন করে, এবং এদের মধ্যে একটা পার্শ্ববর্তী কোষের মধ্যে একটা সংযোগ স্থাপন করে, যেটা হচ্ছে সিমপ্লাস্ট গঠন করে, ঠিক আছে। আচ্ছা, প্লাজমাডেসমাটার কাজ কি? প্লাজমাডেসমাটার কাজ প্রথম থেকে বলে যাচ্ছি, ফার্স্ট থেকে বলে যাচ্ছি প্লাজমাডেসমাটার কাজ কি। তাই আশা করি এটা বলার প্রয়োজন নেই, তোমরা যে শুনে গেছো, মানে শুনে ফেলেছো অলরেডি। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কোশ্চেন যে মানে 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 উদয় হতেই পারে, বা একটা কোশ্চেন তোমার জিজ্ঞাসা করা যেতে পারে, তুমি মনোযোগ দিয়ে যারা সেটা শুনলে, যদি আমি একটা প্রশ্ন করি, আশা করি এর অ্যান্সারটা অবশ্যই খুব ভালোভাবে পাওয়া যাবে। আচ্ছা, এই প্লাজমাডেসমাটা সম্বন্ধে আমরা পড়ছিলাম। আচ্ছা, প্লাজমাডেসমাটা কাদের মধ্যে সংযোগ স্থাপন করে? কোষপর্দা কোষপ্রাচীর কোষ টু কোষ, নাকি কোনোটাই নয়? এর অ্যান্সার কি হবে? না সাইটোপ্লাজম, কি হবে অ্যান্সার? কোষ টু কোষ। কোষের সাথে কোষের। দেখ কোশ্চেনগুলি দেখো অনেক কটা অ্যান্সার হতে পারে, কোষ টু কোষ হতে পারে, কোষের সাইটোপ্লাজম হতে পারে, তুমি এইমাত্র বললে, তাই তো। তুমি এটা বললে কোষ প্রাচীরের মধ্যে সংযোগ স্থাপন করে, দেখো তিনটেই অপশন হতে পারে। তাহলে যদি সব থেকে ভালো যদি হবে, যে অপশন থাকবে কোষের সাইটোপ্লাজমের সাথে কোষপর্দার সংযোগ স্থাপন, দেখবো যদি অপশন অনুসারে থাকবে, সেই অপশনটাই হবে রাইট আনসার। আচ্ছা, নেক্সট দেখো আমরা আসবো হচ্ছে আচ্ছা আমি একটা কোশ্চেন এখান থেকে করা যায়, যেটা এখানে পড়ানো হলো। আচ্ছা, কোষ প্রাচীরের কাজ কি? সবাই বলতে পারবে, বলো তো এই কোষ প্রাচীরের কাজ কি? যে কেউ বলতে পারবে, এর অ্যান্সার তো ইজি কোশ্চেন, সে বাচ্চাকাল কোষকে থেকে। রক্ষা করা। কোষকে রক্ষা করা একটা কাজ। আচ্ছা, আর কি কাজ হতে পারে? শুধু কোষকে দৃঢ়তা রক্ষা দান করতেই পারে, আর কোনো কাজ নেই এর? কোষকে দৃঢ়তা দান করা। হ্যাঁ, কোষের দৃঢ়তা কোষের প্রদান যান্ত্রিক করে। দৃঢ়তা প্রদান করে। আচ্ছা, হ্যাঁ, যান্ত্রিক দৃঢ়তা, মানে একটা স্ট্রেংথ সৃষ্টি করে। আর হতে পারে, কি হতে পারে? আর কোষকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে। হ্যাঁ, এটা ভালো একটা পয়েন্ট বললো, যে কোষের একটা নির্দিষ্ট একটা শেপ তৈরি করে দেয়, তাই না? এটাও অ্যান্সার হতে হবে অবশ্যই।
এছাড়া দেখো দেখো অনেক অনেক আছে, দেখো বাইরে থেকে রোগ জীবাণু, বিভিন্ন রকমের অবাঞ্ছিত কিছু জিনিস যাতে কোষে না ঢোকে, এটা একটা মেন কাজ হতে পারে। আর কি কাজ হতে পারে, বিভিন্ন রকমের আয়নের, যে তুমি এখনই বললে প্লাজমা ডেসমাটা পড়লে, তার মানে বুঝতে পারছো কোষ প্রাচীরের কাজ প্লাজমা ডেসমাটার মধ্যে সংযোগ স্থাপন করা, সাইটোপ্লাজম সংযোগ স্থাপন করা প্লাজমা ডেসমাটার মাধ্যমে, এর ফলে আয়ন বিনিময় করা, পুষ্টি রস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, এটাও একটা কাজ করতে পারে। এছাড়া আরো কাজ করতে পারে যে আঘাত থেকে, বাইরে থেকে যদি কেউ কোনো আঘাত না হয়, আঘাত থেকে রক্ষা করা, তাই না? এগুলো হতে পারে। তাহলে এগুলি হচ্ছে কোষ প্রাচীরের হচ্ছে কাজ। নেক্সট, আচ্ছা এর অ্যান্সার কি হবে? হু ইন্ট্রোডিউস সিঙ্গার দ্য ও ফ্লুইড নিকলসন। মোজাইক মডেল? বলো অ্যান্সার কি হবে? স্যার বিজ্ঞানী সিঙ্গার ও বিজ্ঞানী নিকলসন। সিঙ্গার আর নিকলসন। হ্যাঁ, বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন। দেখো অনেকেই অনেক ধরনের মোজাইক মডেল তৈরি করেছে, ইনার মোজাইক মডেলটা মানে বেশি আম, বেশি হচ্ছে ইম্পর্টেন্ট, মানে বেশি অ্যাকসেপ্টেবল হয়েছিল ইনার মডেলটা। হ্যাঁ, এখানে দেখো একজন বিজ্ঞানীর নাম দেখো, খুব আমার দেখো জলজল করছে, রবার্টসন। রবার্টসন দিয়েও কিন্তু কোশ্চেন থাকে এই তরল মোজাইক মডেলে, মানে এই যে কোষ পদ্মার মডেলের থেকেই কিন্তু একটা কোশ্চেন থাকে। এই রবার্টসন, এই বিজ্ঞানী, তিনি কিন্তু একটা ইম্পর্টেন্ট, তিনি মানে তিনি হচ্ছে একক স্তর, ওকে, একক স্তর, যাকে ইউনিট মেমব্রেন, এই কথাটা কিন্তু ইউজ করেছিল, খুব ইম্পর্টেন্ট। একক স্তর বা ইউনিট মেমব্রেন, এই কথাটিকে প্রথম প্রবর্তন করে কে? বিজ্ঞানী রবার্টসন। এইখান থেকে এইখান থেকে এই কোশ্চেনটা কিন্তু সম্ভাবনা, মানে এই কোশ্চেনটা কিন্তু আসে, ঠিক আছে? এছাড়াও দেখো কোষ পর্দা, যাকে আমরা প্লাজমা মেমব্রেন বলবো, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলবো, এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এটি কি? এটি দেখো প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ সবার ক্ষেত্রে তুমি কিন্তু দেখতে পাবে। এটি মেনলি এরা কি হয়, লাইপোপ্রোটিন দিয়ে তৈরি, খুব ইম্পর্টেন্ট, লাইপোপ্রোটিন দিয়ে থাকবে। এবং এরা দেখবা আর মানে এদের মধ্যে দেখবা হচ্ছে, মানে লিপিডের মধ্যে দেখবা প্রোটিন গুলো দেখবা গেঁথে গেঁথে দেখবা আছে, ছবি আমি দেখাচ্ছি এখনই এরকম। তাই এই জন্য বলছে যে বিভিন্ন রকম বিজ্ঞানী পিএলপি, পিএলপি মানে পি প্রোটিন লিপিড প্রোটিন এরকম টাইপের একটা স্তরে থাকে। আচ্ছা, এই হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা, যে এই কোশ্চেন তুমি দেখবে মকসিট দেখবা, যে সেল মেমব্রেন বা কোষ পর্দা কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করে? এর অ্যান্সার কি হবে, কি হতে পারে? এই তিনজনের মধ্যে কেউ হবে না হবে না? এই তিনজনের মধ্যে হবে না। এর অ্যান্সার কি হবে? নাগেলি এবং ক্র্যামার বলে এই বিজ্ঞানীদ্বয়, প্রথম এই কোষ পর্দা সম্বন্ধে তারা হচ্ছে পর্যবেক্ষণ করে। দেখো দেখো ফ্লুইড মোজাইক মডেল দেখো কিরকম দেখতে হয়। ফ্লুইড মোজাইক মডেলটা জিনিসটা কি দেখো একটুখানি কি দেওয়া আছে দেখো। ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে যে মডেল, একটা দেখো একটা প্লাজমা পর্দা নামে পরিচিত, এটি একটা পাতলা নমনীয় বাধা যা পরিবেশ থেকে কোষকে রক্ষা করে এবং সাইটোপ্লাজম অন্তর্কোষীয় স্থানে পরিবেশ থেকে পৃথক করতে মানে করে বিজ্ঞানী কোষ, এরকম দেখো একটা গল্প কথা দেখো দিয়েছে, অবশ্যই পড়বে। এবং দেখো 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন বলে এই দুজন বিজ্ঞানী দ্বয় এই তরল মোজাইক মডেলটা গঠন করে। আর এই যে তরল, এই যে সেল মেমব্রেন প্রথম পর্যবেক্ষণ করে কে? নাগেলি এবং যে ক্র্যামার। আমি পয়েন্টটা লিখে দিচ্ছি, মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। তাহলে আমরা যদি লিখি কোষ পর্দা, এখানে লিখে দিচ্ছি আমি স্টার করে, কোষ পর্দা স্টার 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 তিনটে স্টার, কোষ পর্দা প্রথম পর্যবেক্ষণ করেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট, এটা লাইটটা আসবে মনে হচ্ছে। আচ্ছা, নাগেলি ও ক্যামার, ঠিক আছে, ইম্পর্টেন্ট মুখস্থ করে রাখো, ভালো পয়েন্ট। হ্যাঁ, নেক্সট,
চলো আচ্ছা দেখো এখানটা করে আমরা একটুখানি আসবো যে আম, দেখো ডেনিয়েল আর দেখো এবার বিভিন্ন জন বিভিন্ন রকমের মতবাদ দিয়েছিল, তার মধ্যে সব থেকে সিঙ্গার নিকলসন মতবাদটা সব থেকে বেশি মানে হাইলাইট হয়। দেখো ডেনিয়েল এবং হার্ভে বলে বিজ্ঞানী আছে, এই বিজ্ঞানী দ্বয় তারা কি করছে, তারা তাদের মতবাদ দিচ্ছে যে প্লাজমা পর্দা মেনলি কি আছে, লিপিড আর প্রোটিন অণু দিয়ে তৈরি রয়েছে। এদের মধ্যে দেখা যায় যে গোলাকার, মানে উনি দেখো দেখো ছবি দেখো পাশে, দেখো গোলাকার গোলাকার আকারে প্রোটিন থাকবে, আর মাঝখানে দুটো লেয়ার থাকবে যেটা লিপিড থাকবে, আর তারপরে দেখবে গোলাকার গোলাকার আকারে কি থাকবে, প্রোটিন থাকবে। একটা হাইড্রেটের মতন দেখো, মানে একটা সিমেট্রিক্যালি একটা দেখো মডেল তিনি কিন্তু মানে নিয়ে আসে। তাই এই যে যে আছে গোলাকার আকৃতির প্রোটিন অণু, তা যে আর স্তম্ভাকার আকারে যে লিপিড, এই ধরনের মডেল প্রথম করে 1935 সালে, যিনি বিজ্ঞানীর নাম হচ্ছে ড্যানিয়েল এবং হার্ভে মডেল। ঠিক আছে, নেক্সট দেখো ডেনিয়েল এবার দেখো দেখো ডেনিয়েলি দেখো হার্ভে মডেলটা এরকম করে, এবং ডেনিয়েল ডেপসন পরবর্তীকালে 1935 সালে তিনি একটি দেখো, এরা দেখো আবার একটা নকশা প্রবর্তন করে। এই নকশা অনুযায়ী দেখো চলে আসছে দেখো প্রোটিন লিপিড, উনি বলছে প্রোটিন লিপিড দুটো নিয়ে তৈরি। আবার দেখো ইনারাই বলছে, এই ডেপসন আবার একদিন মানে যোগদান করছে, তিনি বলছে প্রোটিন লিপিড প্রোটিন, দেখো প্রোটিন লিপিড প্রোটিন অণু নিয়ে তৈরি, একটা ত্রিস্তর, হ্যাঁ ত্রিস্তর লেয়ার গঠন সৃষ্টি করে, যার কত অ্যাংস্ট্রম দরকার নেই, প্রয়োজন নেই। এবং দেখো দুটো প্রোটিন অণুর স্তরের মাঝখানে একটা লিপিড অণু থাকে, দেখো সাজানো থাকে, এবং এই লিপিড অণুগুলি কি হচ্ছে বিদ্বেষী, হ্যাঁ যে জলবিদ্বেষী, মানে জলকে এরা পছন্দ করে না লিপিড। দেখো দেখো হাইড্রোফোবিক ইন দ্য নেচার বলবো, হাইড্রোফিলিক আর হাইড্রোফিলিক মানে কি, তারা জলকে হচ্ছে অ্যাট্রাকশন করে, মানে জলকে নিতে পারে। আর হাইড্রোফোবিক মানে জলকে বিকর্ষণ করে, মানে বলতে চাইছি যে দেখবা কিছু কিছু দেখবা জিনিস থাকে, এক ধরনের দেখবা, এক ধরনের হচ্ছে অ্যালগি দেখতে পাওয়া যায়, বেশ দাম, প্রচুর টাকা দাম এই অ্যালগিটার, খুব বেশি আর এটা কি হয় বিভিন্ন রকমের উল তৈরি করতে, বিভিন্ন রকমের মানে দামি দামি হচ্ছে জামা তৈরি করতে, উলের পোশাক তৈরি করতে গেলে ওটাকে দেখা যায়। ওরা কি করে, তুমি দেখবা জলের মধ্যে যদি তুমি দাও না, ওটা চুবিয়ে দেবা, দেখবা কি যখন জল থেকে যখন বের করবা, দেখবা কোনো রকমের গায়ে একটুকু মাত্র একটা বিন্দু মাত্র জল নেই, মানে ভিজবে না। তাহলে এই ধরনের ওই ওর ওর যে ওর পোষ মানে ওর যে ওকে কাজে লাগিয়ে কি হচ্ছে উল জাতীয় বা সোয়েটার জাতীয় হচ্ছে দামি দামি পোশাক তৈরি করে, যার দাম প্রচুর, মানে মানে প্রচুর টাকায় বিক্রি হয়। তাহলে এরা কি হচ্ছে, জলকে পছন্দ করে না, বা জলে এটা কিছু বেশি রিয়াকশন করে না, এই জন্য একে বলে হাইড্রোফোবিক বলবো। আর হাইড্রোফিলিক মানে কি, জলকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কি হাইড্রোফিলিক হয়। ঠিক আছে, হাইড্রোফোবিক লেজ বিশিষ্ট হয় এরা, জলা হচ্ছে বিকোষী হয়। আর দেখো হাইড্রোফিলিক জলাকোষী হয় কি হচ্ছে, দেখো প্রোটিন, অবশ্যই প্রোটিনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, এটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। তাহলে হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক জিনিসটা কি জানতে পারলে লাগবে, এক্ষুনি লাগবে, কারণ এই জিনিসটার উপরে এই কথার টার্মের সাথে এক্ষুনি আমরা সিঙ্গার নিকলসনের যে মডেলটা পড়বো, এখনই এই টার্মটা লাগবে। ঠিক আছে, আচ্ছা রবার্টসন আমি এক্ষুনি বললাম, ইনি একজন খুব ইম্পর্টেন্ট, যিনি হচ্ছে 1959-এ, তিনি হচ্ছে ইউনিট মেমব্রেন কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট, তিনি হচ্ছে পরীক্ষায় আসে, হ্যাঁ মক সেটে দেখবো পাবে তুমি এই পয়েন্টটা, যে প্লাজমা পর্দার বিবরণ দিতে গিয়ে তিনি হচ্ছে একক পর্দা মডেল, তিনি কিন্তু এইটি হচ্ছে এই কনসেপ্টটা তিনি কিন্তু নিয়ে আসে। তিনি ব্যাপারটা কি বলছে দেখো, এই যে পিএলপি প্রোটিন লিপিড প্রোটিন, এটা সম্পূর্ণটাকে তিনি বলছে কি একটা লেয়ার, একটা মেমব্রেন। ঠিক আছে, এই যে একটা একক পর্দা, ঠিক আছে, এই যে কথাটা তিনি কিন্তু ইউজ করছে, তাই জন্য তাকে আমরা পড়ছি, ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসে, যে ইউনিট মেমব্রেন কনসেপ্ট কোন বিজ্ঞানী ধারণা দেয়, অ্যান্সার কি রবার্টসন। ওকে, নেক্সট নেক্সট আচ্ছা যাকে পড়তেই হবে, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, আর এখান থেকে কোশ্চেন থাকে। দেখো কেমন টাইপের দেখো, যদি তুমি 3D দেখো একটুখানি, এখানে ছবিটা দেখো, দেখো অনেকটাই এরকম টাইপের দেখতে হয়। 3D দেখো, একটা দেখো বাইরে দেখো এরকম দেখো অ্যান্টেনার মতন দেখো, দেখতে পাচ্ছ, এগুলো সব কার্বোহাইড্রেট, দেখো কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, যেগুলি পরবর্তী প্রোটিনের সাথে কি সংযোগ স্থাপন করতে হচ্ছে একটা অ্যান্টেনা সৃষ্টি করছে, তাই না। আর দেখো মাঝখানে দেখো প্রোটিনগুলি দেখো, দেখো ইন্টেগ্রাল প্রোটিন বলছে, যেগুলি দেখো বাইরে রয়েছে, হ্যাঁ দেখো এক্সটার্নাল কিছু প্রোটিন রয়েছে, দেখো ইন্টেগ্রাল প্রোটিন রয়েছে, হ্যাঁ পতিত যাকে প্রোটিন বলবো আমরা। আর ভেতরে কিছু দেখো কোলেস্টেরল রয়েছে, আর কিছু দেখো
আর মাঝখানে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরো একদম লিপিড। ওকে, চলো এবার এখানটা দিয়ে একটু দেখো, ব্যাপারটা এরকম টাইপের দেখতে হয়। দেখো এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। দেখো কিছু গ্লাইকোলিপিড তুমি দেখতে পাবে, এটা গ্লাইকোপ্রোটিন, দেখো এগুলো প্রোটিন দেখো। আর এ দেখো একটা লিপিড স্তর, দেখো এটা সম্পূর্ণ দেখো লিপিড দেখো স্তর স্তর রয়েছে, এটা বহিস্থ প্রোটিন দেখো রয়েছে বাইরে দেখো। আর এদের মধ্যে দেখো এখানে এই পয়েন্ট তুমি যদি দেখো খুব ভালো, যে এখানটা দেখো মাঝখানে দেখো একটা ছেঁড়া দেখো আছে, দেখো এটা কি হয় বলতো, এই প্রোটিনগুলি মাঝখানে কি একটা সংযোগ স্থাপন করছে, একটা ব্রিজ তৈরি করছে বা ক্যানাল তৈরি করছে, যার মাধ্যমে আয়নের পরিবহন হচ্ছে। আয়ন ওইদিকে সোডিয়াম, এদিকে ক্যালসিয়াম, ওইদিকে সালফার, ক্লোরিন, এই আয়নগুলি কি হয় এক পাশ থেকে আরেক পাশে এই আদ্যবেদ্য পথের মাধ্যমে কি হয় আদান প্রদান হয়, ঠিক আছে। এই জন্য এরকম চ্যানেল সৃষ্টি করে। ওকে, নেক্সট। এবার এখানে দেখো হচ্ছে তোমার মোজাইক মডেলটা সম্বন্ধে দেখো 1972 সালে কোষ পর্দার সম্বন্ধে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার নিকলসন তিনি কিন্তু করেছেন, যেটি বর্তমানে সর্বাধিক স্বীকৃতি পেয়েছে। এই মডেল হ্যাঁ, অনুযায়ী বলছি তিনি যে কি ওই চ্যানেলটার কোনো পার্টিকুলার নাম আছে? এই চ্যানেলটার নাম, দেখো এই চ্যানেলটার নাম যদি বলো পার্টিকুলার নাম না, এগুলো দেখো সিমপ্লাস্ট, এগুলি সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্টের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি ইন্টেগ্রাল প্রোটিন চ্যানেল বললে তুমি বেশ ভালো হবে, ইন্টেগ্রাল প্রোটিন চ্যানেল, ঠিক আছে। ওকে। এই নামে তুমি হচ্ছে বেশি ফেমাস, মানে বেশি হচ্ছে পরিচিত, ইন্টেগ্রাল প্রোটিন চ্যানেল, বা আরো তুমি বলতে পারো চ্যানেল প্রোটিন, ঠিক আছে। এর নাম হচ্ছে চ্যানেল প্রোটিন, কারণ চ্যানেল সৃষ্টি করছে তাই চ্যানেল প্রোটিন সৃষ্টি হচ্ছে এর নাম। মেনলি ওই ইন্টেগ্রাল চ্যানেল প্রোটিন হচ্ছে এর নাম, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এখানটা করে যেটা মেন কাজ বললাম, যে এখানে দেখো ব্যাপারটা দেখো এইটাই বলছে ওনারা, যে এই কথাই বলতে চাইছে, যে ওনারা বলছে যে বাকিরা যতজনই দেখালাম ছবির মাধ্যমে, সবাই একটাই কথা বলছে, যে কি কথা বলছে দেখো, ফান্ডামেন্টাল কথাটা ভালো করে শোনো। এগুলো দেখো অনেক বড় বড় দেখো হিস্ট্রি, দেখো অনেক কথা আছে, এত হিস্ট্রির কথা শুনতে হবে না, আমি জাস্ট একটা কথা শোনো। বাকি যতগুলি বিজ্ঞানী একটাই কথা বলছিল, যে মাঝখানে থাকবে লিপিড লেয়ার, উপরে থাকবে প্রোটিন, তার নিচে থাকবে প্রোটিন, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছে। কিন্তু এই সিঙ্গার নিকোলাসন উনি বলছে না, এরকম না, ব্যাপারটা এরকম নয়। কেমন ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে মাঝখানে লিপিডই থাকবে, কোনো অসুবিধা নেই, মাঝখানে লিপিডই থাকবে, কিন্তু এই প্রোটিনগুলি বাইরে থাকবে না। কিছু প্রোটিন থাকবে বাইরে থাকবে, যেগুলি ওর সাথে হালকা ট্রেসমেন্ট অবস্থা থাকবে। আর কিছু কিছু প্রোটিন, মানে ম্যাক্সিমাম কিছু কিছু প্রোটিন আছে যারা কি আছে লিপিডের ভেতরে কি আছে পুরো ঢুকে গিয়ে এপাশ থেকে ওপাশে যাবে, যাকে আমরা ইন্টেগ্রাল প্রোটিন বলবো। এর মাধ্যমে কি আয়নের আদান প্রদান, এই যে এখনই বললাম যে অসমোসিস, হ্যাঁ, ডিফিউশন, তারপরে তোমার সিগন্যাল ট্রান্সডাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এখান থেকে অপর প্রান্তে যে আয়নের আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কথাটা তারা একটা মডেল আকারে ছবির মাধ্যমে তারা কিন্তু এটা নিয়ে আসে। হ্যাঁ, দেখা যায়, হ্যাঁ এরকমই টাইপের হয়, ব্যাপারটা এরকম টাইপের হয়, এই জন্য তার এই মডেলটা বেশি প্রযোজ্য। দেখো ছবি দেখো, পাশে দেখো ছবি দেখলে বুঝতে পারবে, এই দেখো এরকম টাইপের দেখতে হয়। দেখো এ দেখো এখানে করে খুব ভালো করে দেখো অন্তঃস্থ প্রোটিন, দেখো এখানে লেখা আছে, দেখো আমি দেখো এখানে যদি দেখতে পাও, এ দেখো অন্তঃস্থ প্রোটিন, এ দেখো বহিস্থ প্রোটিন, দেখো বাইরে দিয়ে থাকে, দেখো অন্তঃস্থ প্রোটিন দেখো এরকম হয়ে দেখো লিপিডের মধ্যে দেখো একটা গেথে দেখো রয়েছে, এ পাশ থেকে ও পাশে দেখো, দেখো মাঝখানে দেখো একটা সেতু তৈরি করেছে, দেখো। তো এই জন্য ইনার মডেলটা সব থেকে বেশি একসেপ্টেবল। আচ্ছা, এখানটা তুমি এই যে গঠনটাকে, এই গঠনটাকে আমরা বলবো ফ্লিপ ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, স্টার পয়েন্ট, হ্যাঁ, ফ্লিপ ফ্লপ হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, এ দেখো এখানে দেখো এক্সট্রিনসিক, কেউ কিছু পাঠাচ্ছে, এক্সট্রিনসিক, দেখো কিছু এক্সট্রিনসিক যাকে পেরিফেরাল প্রোটিন, আর কিছু দেখো ইন্টেনসিক বা ইন্টেগ্রাল প্রোটিন। আর ইন্টেগ্রাল প্রোটিনের মধ্যে দেখো যেটা যেটা আমাকে এখনই করলে শতাব্দী করলে প্রশ্নটা, দেখো এই যে ইন্টেগ্রাল প্রোটিন যাকে আমরা বলবো, দেখো দেখো চ্যানেল প্রোটিন, ইন্টেগ্রাল, যেটা আমি বলি ইন্টেগ্রাল চ্যানেল প্রোটিন বা টানেল প্রোটিন, বিভিন্ন জন বিভিন্ন রকম নামে আছে দেখো, বা ট্রান্সমেমব্রেন প্রোটিন, এইসব নামগুলো দেখো মানে আছে। এর মাধ্যমে কি হয়, একই যেটা বারবার বলছি, যে হচ্ছে
মানে এই যে আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। এছাড়াও কিছু দেখো বাইরে দেখো কিছু কোলেস্টেরল তুমি দেখতে পাবে, কিছু কি জালিকার আকার সাইটোপ্লাজম তুমি দেখতে পাবে, এগুলি কি হচ্ছে বাইরের দিকে থাকে, ওকে। আর এদের মধ্যে বিভিন্ন রকমের দেখো কিছু স্ট্রাকচারাল প্রোটিন দেখতে পাবে, কিছু চ্যানেল প্রোটিন দেখতে পাবে, কিছু ক্যারিয়ার প্রোটিন দেখো, ক্যারিয়ার মানে কিছু কিছু আয়নকে ক্যারিয়ার করছে, কিছু গ্রাহক প্রোটিন রিসেপ্টর প্রোটিন দেখতে পাবে। আর অবভিয়াসলি অবশ্যই তুমি এখানে এনজাইম এনজাইম তুমি এখানে কাজ করবে, এনজাইম কিছু, কেন বিভিন্ন রকম কাজ এনজাইমের প্রভাবেই হয় তুমি জানো, তাই না। এনজাইমেটিক প্রোটিন তুমি দেখতে পাবে। এখানটায় একটা পয়েন্ট আমি অবশ্যই দেখো, কার্যগত দিক থেকে এটা দেখো দিয়ে এখানে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানটা না পার্সেন্টেজ অফ দ্য প্রোটিন, পার্সেন্টেজ অফ দ্য লিপিড, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি দেখতে পাবে এরকম কোশ্চেন যদি মক্সে থাকে তো অবশ্যই তো অ্যান্সার দিয়ে আসতে পারবে। দেখবা যে হচ্ছে এদের মধ্যে মোট 50%, 50% থাকে হচ্ছে প্রোটিন, ওকে, আর লিপিড থাকে 40%, ওকে। এইটা একটু জেনে রাখো, হ্যাঁ, যে এটা খুব ইম্পর্টেন্ট। প্রায় 50% মানে অর্ধেকের বেশি থাকে, বুঝতেই পারছো, অর্ধেকের বেশি থাকে কিন্তু প্রোটিন, আর প্রায় 40% থাকে লিপিড। দেখে মনে হচ্ছে লিপিড সব থেকে বেশি, তাই না, কিন্তু প্রচুর প্রোটিন থাকে। হ্যাঁ, তাই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন থাকে 50%, আর লিপিড থাকে 40%। তাহলে দেখো দুটো সেল অর্গানেলই হয়ে গেল, একটা কোষ প্রাচীর, একটা কোষ পর্দা, আর মাঝখানে এর মধ্যে ঢুকে গেল প্লাজমা ডেসমাটা। এর পরের দিনের ক্লাসে আমি চেষ্টা করছি যাতে আরো বাকি 4টে মনে হয় হয়ে যাক, ঠিক আছে। তারপরের দিন আমি চেষ্টা করছি আরো বাকিটা যেন দুটো ক্লাসে শেষ করতে পারি, ঠিক আছে। আমি আমার দিকে চেষ্টা করছি, তোমরা কিন্তু এটা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। যারা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে তাদের অলরেডি পড়া হয়ে গেছে, কি কি কোশ্চেন আসতে পারে, কি কি কোশ্চেন এখানটায় করে আসার সম্ভাবনা আছে, কাকে কি বলা হয়, কোথায় কোথায় কি কি উপাদানগুলি থাকে, এগুলো তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারলে। হ্যাঁ, মক সেট থাকলে অবশ্যই তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আশা করি এর মধ্যে কোনো কারো ডাউট মোড আছে কিছু বলো, আশা করি না, না থাকলে বলো, তাহলে রাখছি। তাহলে কটা বাজে এখন? 10টা 20 স্যার হচ্ছে। একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যদি মানে উইকলি যতটা আমাদের পড়া হচ্ছে তার বেসিসে যদি একটা করে মক নেন খুব ভালো হয়। মানে আমরা সেই নোটসটা পড়ে বা পিডিএফটা ফলো করার পর আমরা কতটা পারছি, মানে তাহলে একটু আমরা নিজেরাও বুঝতে পারবো। হ্যাঁ, আমি ওটা আমি তো বলেছিলাম, আমি বলেছিলাম যে যে হচ্ছে ব্যাপারটা কি বলতো, আহ, আগে পড়িনি, হ্যাঁ, এই সেল বায়োলজিটা পড়িনি, আর দুটো ক্লাস করে নিই, এই কালকে পরের দিন তারপরের দিন ভাবছি করবো। তাহলে সেল বায়োলজিটা সম্পূর্ণ করে নিয়ে হলে হলে না, তাহলে তারপরে দেখি অনেক কটা আমি কোশ্চেন পাবো, বুঝতে পারলে। যদি আমি এরকম করে এখান দিয়ে এই কটা 3-4টে কোশ্চেন পাবো, ও বেশি পড়তে হবে না। যখন আমি সেল বায়োলজি সম্পূর্ণ করে ফেলতে পারবো না, তখন দেখো প্রচুর কোশ্চেন, মিনিমাম মানে 20টা তো মিনিমাম হবে, 20 থেকে 30টা সেল কোশ্চেন। বায়োলজিটা তো এই উইকে কমপ্লিট করবেন বলছেন, ওটা কি হ্যাঁ, হ্যাঁ, কালকের মধ্যে হ্যাঁ, এটা হবে? আমি এটা করে নেওয়ার পরে তারপরে একটা সেট তৈরি করি। হুম। সেখানে অপশন এ বি সি আকারে থাকবে, 3টে অপশনে রাখবো, বেশি অপশন রেখে বেকার লাভ নেই, 3টে অপশনে রাখবো, দিয়ে একটা মক নিই তোমাদের কাছে। হ্যাঁ, একটা ইউটিউবেও দেবো মকটা, দুটোই দেবো। হ্যাঁ। তাহলে কি ভালো হবে না বলো, কোনটা ভালো, এটা করলে ভালো নাকি ওটা করলে ভালো, কি বলছো? মানে হ্যাঁ, এই আপনি যে, যেটা বলছেন সেটাও সেটা নিশ্চয়ই ভালো। হ্যাঁ, এবার আমি বলছিলাম যে ধরুন সেল বায়োলজিতে একটা, আমি সিলেবাসটা দেখে যতটুকু বুঝেছি যে সেল বায়োলজিটা সব থেকে বড় টপিক, ওর মধ্যে 12টা সাব টপিক আছে। তো জুড়ে actually বলে একটুখানি আওয়াজ বাকিগুলোর মধ্যে তো 4টে থেকে 6টার মধ্যেই টপিকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা চেষ্টা তো করছে, কি আর দেখো টানছি দেখো। কত খাটতে হচ্ছে, যাই হোক চেষ্টা করছি যাতে সম্পূর্ণটাই করার চেষ্টা করছি। হ্যাঁ, বড় তো বটে, এটাই তো একটা মাস নেওয়া উচিত ছিল, কিন্তু এক্সট্রা মাস নিলে তাহলে হবে না, এটাই কমপ্লিট করার চেষ্টা না করছি। স্যার, ওটাই মানে আপনি একটা জিনিস ফলো করুন, যেটা আমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট জায়গাগুলোর ওপর বেশ করে সেইগুলো অ্যাটলিস্ট ডিসকাস করে দিন। আর বাকিটা যেগুলো মনে হচ্ছে যে আরেকটু করলে হতো, আপনি নোটস দিন, তারপরে আমাদের কোয়ারির বেসিসে সেটা আমরা। হ্যাঁ, এটা আমি বলি, প্রত্যেকটা টপিকের 3টে করে ক্লাস থাকবে, ঠিক আছে, 3টে বা 2টো ক্লাস থাকবে। তো যখনই এর মক নেব তখনই ওই মকের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে।
আর যখনই একটা কোশ্চেন যখন অ্যান্সার হবে, তার অ্যান্সারে তার বিশ্লেষণ, তার যাবতীয় যা যা খুঁটিনাটি যাই বলো, ইম্পর্টেন্ট কোনগুলি থাকতে পারে, সেইখানটায় সবকিছু তারপরে যে স্লাইডটা থাকবে, স্লাইডটা নোট আকারে লিখে দেওয়া হবে, ঠিক আছে? বা হ্যাঁ, নোট আকারে লিখে দেওয়া হবে। এটা তুমি হচ্ছে ওই ইম্পর্টেন্ট তথ্যগুলি কিন্তু ওই পরবর্তী যে মকেও পেয়ে গেলে, সঙ্গে তার পাশেই স্লাইডে হচ্ছে তুমি তার যাবতীয় প্রশ্ন অ্যান্সার, যাবতীয় যা যা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো তুমি জানতে পারবে। তারপরে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপরে এরকম টাইপের হবে, ঠিক আছে? ওরকম টাইপের করবো, একটুখানি থিওরি একটুখানি আমি পড়াবো আমি, কেননা অনেকেই আছে একদম বেসিক ক্লিয়ার নয়, আর জানা অত্যন্ত কিছু লাগবে, কারণ নোটপত্র না থাকলে হাতের কাছে, না থাকলে কিছুই তুমি পারবে না, ঠিক আছে? নোটপত্র বিভিন্ন রকমের বই আছে, বই কিনে নিচ্ছ বাজার থেকে। স্যার আপনার উপরই ডিপেন্ড করে আছি, না আমি আমার না অব্দি না কোনো আমার বই উপর না, না। কিনিনি, তো আচ্ছা শোনো আপনি শোনো, মানে না সেটা, যেটুকু যা নোট দেবেন হ্যাঁ সেগুলো সেটাই যেন করতে চাই। হ্যাঁ, তাহলে তাই যদি হয়, তাহলে তো তার দায়িত্ব আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেখানে নোটে যদি কিছু না থাকে, তাহলে সে নোট নয়। হ্যাঁ, সেই নোট নয়, সেই এক পেজ পড়িয়ে দু পেজ করলে তো ওটা সেটা বইয়ে থাকতে পারে, বই দুটো পেজের মাধ্যমে সেল বায়োলজি কমপ্লিট করবে, কিন্তু আমাদের এখানে তো তা করলে হবে না। সেখানটা কি, সম্পূর্ণ সেল অর্গানেলি সম্বন্ধে সম্পূর্ণ জানতে হবে। কোথা থেকে কি কোশ্চেন থাকবে কেউ জানে না, যেটা মনে হচ্ছে আসবে না সেটাই মনে হয়ে গেল, চলে এলো, তাই না? এত কিছু পড়লাম, লাস্টে এক ধরনের একটা কোশ্চেন জন্য আটকে গেলাম। তা নয়, সম্পূর্ণ কমপ্লিট করব, ঠিক আছে? কিন্তু সময় কম, সময়ের কমের মধ্যেই কমপ্লিট করব, ঠিক আছে? এই তো এইভাবেই চেষ্টা করছি, যাতে এইভাবে ভাবছি পড়াবো, যাতে তোমার নোটও হয়ে যাচ্ছে, তুমি ক্লাসের মাধ্যমে তুমি সম্পূর্ণ A to Z জানতেও পারছো, তোমার আইডিয়া হচ্ছে, কিছু কিছু কোশ্চেন ডাউটগুলো তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিছু তুমি কোশ্চেন আকারে পাচ্ছ, এমসিকিউ আকারে পাচ্ছ, আবার তুমি নোটও পেয়ে যাচ্ছ। তুমি যখন আমি যখন এই পিডিএফটা দেবো, তখন এই পিডিএফটা কিন্তু তুমি কিন্তু বাড়িতে পুরো একদম ভালো করে ল্যাপটপে বা মোবাইলে, হ্যাঁ, যে রোটেশন অপশনটা অন করে, হ্যাঁ, কাত করে মোবাইলটাকে সুন্দর করে লাইন বাই লাইন তুমি পড়তে পারো বাড়িতে বসে বসে, এতে পড়াটাও কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি, হ্যাঁ, টাটা।